হ্যালো বন্ধুরা, 9 বছরের একটি বাচ্চা মেয়ে রেপ হয়। পুলিশ 5 জনকে গ্রেফতার করে, যার মধ্যে একজন 60 বছরের সিকিউরিটি গার্ডও ছিল। বাবাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিল সেই সিকিউরিটি গার্ডের মেয়ে, আর সেই মেয়েটি হচ্ছে আমাদের বহুল পরিচিত সাই পল্লবী। বর্তমান চরিত্রে সাই পল্লবীর নাম গার্গী। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে সাই পল্লবীর গার্গী মুভিটি নিয়ে কথা বলবো। সাই পল্লবীর এই মুভিটি যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখবেন, এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই মুভিটি দেখে আমার ভীষণ কান্না পেয়েছিল, হয়তো আপনাদেরও ভালো লাগবে সাই পল্লবীর এই ব্যতিক্রমধর্মী মুভিটি। সাই পল্লবী অর্থাৎ গার্গী পারবে তার বাবাকে বাঁচাতে। তার ধারণা তার বাবা নির্দোষ। টান টান উত্তেজনার এই মুভিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মুভিটি 2022 সালে তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত হয়। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মুভির মূল গল্পে। আমি ছদ্মবেশিনী ফ্রম শো এক্সপ্লেন। মুভির শুরুতেই গার্গীকে আমরা একটি স্কুলে দেখতে পাই। গার্গী সেই স্কুলের টিচার। গার্গী এক্সামের গার্ড দিচ্ছিল। এমন সময় গার্গীর মোবাইল ফোনে কল আসে পান্নি হচ্ছে গার্গীর ফিয়ন্সি। গার্গীর সাথে পান্নির বিয়ের কথা চলছে। এক্সাম শেষ হয়, গার্গী এক্সাম পেপার নিয়ে অফিস রুমে চলে আসে আর খেতে খেতে এক্সাম পেপারগুলো দেখতে থাকে। একজন নিউজ দেখতে টিভি অন করে। খবরে বলা হচ্ছিল চেন্নাইয়ে 1 মাস আগে 9 বছরের একটি বাচ্চা মেয়েকে রেপ করা হয়েছিল। সেই রেপিস্ট 4 জনকে পুলিশ একটি বিশেষ ফোর্স গঠন করে গ্রেফতার করেছে। একজন গার্গীকে জিজ্ঞেস করে, এটা আপনার এরিয়া না? গার্গী বলে, জানি না। আরেকজন বলছিল মিডিয়া একটি জায়গার নাম বলে পরে আবার সেই নাম চেঞ্জ করে দেয়, কিন্তু ততক্ষণে ভিকটিমের সব ইনফরমেশন চারদিকে ছড়িয়ে পড়ে। এই হচ্ছে আমাদের মিডিয়া। নিউজে আরও বলা হয় ধর্ষণ মামলায় 4 জনকে আটক করার পর 5ম ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রথম 4 জন ছিল উত্তর ভারতীয়, আর 5ম যাকে গ্রেফতার করা হয়েছে সে ওই এলাকারই যেখানে ঘটনাটি ঘটেছিল। এই খবরটির পর গার্গী বাসে করে বাড়ি ফিরছিল। এমন সময় দেখানো হয় গার্গীর ফ্ল্যাশব্যাক, যেখানে গার্গী যখন স্কুলে ছিল তখন তার স্কুল টিচার গার্গীকে তার কাছে টিউশন পড়ার জন্য তাকে বাড়িতে যেতে বলছে। লোকটি বলছিল, তোমাকে ভালো রেজাল্ট করতে হলে আমার বাড়িতে এসো। তারপর তার গায়ে হাত বুলাচ্ছিল। অপরদিকে গার্গী বাড়ি ফিরে তার মায়ের কাছে জানতে চায়, বাবা কোথায়, আমাকে আনতে যায়নি কেন? তখন তার মা জানায়, সংসার খরচ তো অনেক বেশি, তাই তোর বাবা আরেকটা কাজ খুঁজতে গিয়েছে। গার্গী তার বোন আকসারার কথা জানতে চাইলে গার্গীর মা বলেন আকসারা মাঠে খেলতে গেছে। এই শুনে গার্গী রেগে যায় আর বলে, তুমি এত দায়িত্বহীন কেন? বাইরে কত কি ঘটছে, তুমি আকসারকে বাইরে যেতে দাও কেন? তারপর গার্গী বাচ্চাদের টিউশন দিতে থাকে। এমন সময় পান্নি আসে তার ভাতিজাকে নিয়ে, গার্গীর কাছে রেখে যায়, আর পান্নি কিছুক্ষণ কথা বলে চলে যায়। গার্গীর মা এক্সট্রা ইনকামের জন্য দোসার আটা বানিয়ে বিক্রি করে। আকসারা বাড়ি ফিরলে গার্গী তাকে অনেক বকাঝকা শুরু করে। তাকে 5টার পর বাইরে যেতে নিষেধ করেছিল। আকসারা বলে, আমি বাড়ি ফেরার সময় রাস্তায় অনেক ভিড় ছিল, শান্তি অ্যাপার্টমেন্টের ওইখানে অনেক পুলিশ ছিল, তাই দেরি হয়েছে। শান্তি অ্যাপার্টমেন্টের কথা শুনতেই তারা অবাক হয়ে যায়, কারণ ওইখানেই গার্গীর বাবা সিকিউরিটি গার্ডের চাকরি করে। গার্গী তখনই তার বাবাকে অনেকবার ফোন দিচ্ছিল, কিন্তু গার্গীর বাবার ফোন বন্ধ ছিল। গার্গী শান্তি অ্যাপার্টমেন্টে যায় তার বাবার খোঁজে। সেখানে অনেক পুলিশ ছিল। গার্গী এক লেডি কনস্টেবলকে জিজ্ঞেস করে, এখানে কি হয়েছে? লেডি কনস্টেবল বলে, ইনকোয়ারি চলছে, সব কাজের লোকদের থানায় নিয়ে যাওয়া হয়েছে, এমনকি কোন স্টেশনে আছে তাও সে বলতে পারবে না। সেন্দ্রা নামে একটি মেয়ে এসে গার্গীকে বলে, দিদি আমার বাবাকেও নিয়ে গেছে। সেন্দ্রার বাবাও গার্গীর বাবার সাথে সিকিউরিটি গার্ডের চাকরি করে। ওই অ্যাপার্টমেন্টেই ছিল এক সাংবাদিক যার নাম আহলিয়া। গার্গীকে দেখে সে তার সম্পর্কে তথ্য নিচ্ছিল। গার্গী বাড়ি চলে আসে আর বলে, শান্তি অ্যাপার্টমেন্টে
কিছু তো একটা হয়েছে, যার কারণে পুলিশ এসেছে। তার মা তখনও জানে না যে গার্গীর বাবাকে পুলিশ নিয়ে গেছে। গার্গী তার মাকে বোঝায় বাবার আজকে নাইট শিফট, তাই বাবা আজকে আসতে পারবে না, কালকে সকালে আসবে। এমন সময় সেন্ড্রা এসে গার্গীকে ডেকে বলে, দিদি, থানা থেকে ফোন এসেছে, আমাকে যেতে বলেছে। গার্গীও তখন তড়িঘড়ি করে সেন্ড্রার সাথে যাচ্ছিল। এমন সময় গার্গীর মা জিজ্ঞেস করলে বলে, সেন্ড্রার বাবা অসুস্থ, তাই সেখানে যাচ্ছি। গার্গীর বাবা বিপি ট্যাবলেট নিতে ভুলে গেছে, তাই গার্গী একটা মেডিসিন শপে গিয়ে বিপি ট্যাবলেট নিচ্ছিল। দোকানদার খুচরা ট্যাবলেট বিক্রি করবে না, নিলে তাকে পুরোটাই নিতে হবে। গার্গীর কাছে তখন এত টাকা ছিল না, তাই সে দোকানদারকে রিকোয়েস্ট করে সে পরে এসে টাকা দিয়ে যাবে। গার্গী আর সেন্ড্রা পুলিশ স্টেশনে যায়। সেন্ড্রার বাবাকে থানার বাইরেই পায় পুলিশ। তখন বলে, ওনাকে সাবধানে বাড়ি নিয়ে যাও, নেশায় বিভোর হয়ে আছে। পুলিশ গার্গীর পরিচয়ও জানতে চায়। গার্গী বলে, পুলিশ তার বাবাকেও নিয়ে এসেছে, তার বাবার নাম ব্রহ্মানন্দ। এই কথা শুনে গার্গীকে বলে, ভিতরে ব্যানিশ স্যার আছে, গিয়ে দ্রুত দেখা করো। গার্গী চলে যায় ব্যানিশ স্যারের কাছে। ব্যানিশ স্যার বলে, ভালো হয়েছে তুমি এসেছো, নয়তো তোমাকে ফোন করা হতো। দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছেড়ে চলে যাও। গার্গী জানতে চায় কি হয়েছে, তার বাবা কোথায়। ব্যানিশ স্যার গার্গীকে যা বলে তা শোনার জন্য গার্গী মোটেও প্রস্তুত ছিল না। তার বাবা 9 বছরের এক বাচ্চা মেয়েকে গ্যাংরেপ করার জন্য গ্রেফতার হয়েছে। গার্গী শুনে বলে, আমার বাবা কখনোই এই কাজ করতে পারে না। আপনি কি বলছেন এইসব? বুঝে বলছেন তো? আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। ব্যানিশ স্যার বলে, আপনার বাবা কোথায় আছে, কোন থানায় আছে, আমরা তা জানি না। গার্গী শুধু কাঁদছে আর তার বাবার সাথে দেখা করার জন্য আকুতি মিনতি করছে। পুলিশ তাকে বলে মিডিয়া জানার আগে এখান থেকে চলে যেতে। কোনো উপায় না পেয়ে গার্গী তার এক আঙ্কেল লয়ারকে ফোন দেয়। উনি হচ্ছে অ্যাডভোকেট ভানুপ্রকাশ। গার্গী সব কিছু খুলে বলে আর কান্না করতে থাকে। তার আঙ্কেল একজনকে কল করে সব তথ্য নেয়। তারপর গার্গীকে ফোন করে বলে, তুমি বাড়ি চলে যাও, আমি কাল সকালে এসে দেখা করব, দেখছি কি করা যায়, আমি তো আছি, চিন্তার কিছু নেই। গার্গী লক্ষ্য করে এক পুলিশ খাবার নিয়ে থানার পিছনে যাচ্ছে। গার্গী তাকে ফলো করে জানলা দিয়ে দেখতে পায় তার বাবাকে সেখানে আটকে রাখা হয়েছে। পুলিশ তাকে দেখতে পেয়ে ব্যানিশ স্যারের কাছে নিয়ে যায়। ব্যানিশ স্যার বলে, তুমি কিছুই করতে পারবে না, যা প্রমাণ আছে কম করে হলেও যাবজ্জীবন কারাবাস ঠিকই হবে। ব্যানিশ স্যার পুলিশ দিয়ে গার্গীকে বাড়ি রেখে আসে। অপরদিকে আহলিয়া গার্গীকে পুলিশের গাড়িতে দেখে বুঝতে পারে তার বাবাকে গ্যাংরেপে আটক করা হয়েছে, আর তার বাবাই হচ্ছে পঞ্চম ব্যক্তি। গার্গী বাড়ি ফিরে মাকে কিছু বুঝতেই দেয় না। সকাল হতেই তাদের জানালায় ঢিল ছুটতে থাকে। তাদের জানালার গ্লাসগুলো সব ভেঙে যায়। গার্গী বের হয়ে দেখে কেউ নেই। পত্রিকাওয়ালা পত্রিকা দিয়ে গেছে। পত্রিকা খুলতেই গার্গী দেখতে পায় তার বাবার ছবি সহ পত্রিকায় সব কিছু প্রকাশ পেয়েছে। মিডিয়ার লোক অলরেডি তার বাড়ির আশেপাশেই ঘোরাঘুরি করছে। গার্গী ভানুকে ফোন দিয়ে সব জানায়। ভানু জানায়, টেনশন করো না, 12টায় কোর্টে চলে এসো, আর মিডিয়া থেকে দূরে থেকো। পুলিশ ব্যাপারটি গোপন রাখতে চেয়েছিল, কিন্তু কেউ একজন তার ঠিকানাটি প্রকাশ করে দিয়েছে। গার্গী রেডি হয়ে দরজা জানলা সব বন্ধ করে দেয় আর তার মাকে বলে, আমি না ফেরা পর্যন্ত তোমরা বাইরে বের হবে না। গার্গী বাইরে বের হতেই মিডিয়া তার উপর ঝাঁপিয়ে পড়ে। অনেক কষ্টে সে অটোতে উঠে চলে যায়। টিভি চ্যানেলগুলো এই ঘটনা তখন লাইভ নিউজ করছিল, আর তার বাবাকে কোর্টে তোলা হচ্ছে। এই খবর পেয়ে সমাজের প্রতিবাদী সবাই এসে বিক্ষোভ করছে। এই গ্রুপে দেখা যায় সেই 5 জন আসামিকে তারা মারতে এসেছে। গার্গী এই সব কিছু দেখে ঘাবড়ে যায়। গার্গীর কাছে ওই ঔষধের দোকানদার আসে। গার্গী ভাবে ওষুধের টাকা নিতে এসেছে, কিন্তু দোকানদার বলে, ম্যাডাম, আমি ইন্দ্রান, আমি টাকা নিতে আসিনি, আমি ভানু স্যারের অ্যাসিস্ট্যান্ট, আমি একজন অ্যাডভোকেট, পার্ট টাইম মেডিসিনের দোকানে কাজ করি। ভানু স্যার
উনি আমাকে এখানে আসতে বলেছেন। কোর্ট থেকে ওই 5 জনকে কারাগারে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেয়। পুলিশ তাদের নিয়ে যাচ্ছিল, পথে তাদের ওই লোকগুলো হামলা করে। পুলিশ হিমশিম খাচ্ছিল তাদের বাঁচাতে। এর মধ্যে একজন ব্রহ্মানন্দের মাথায় আঘাত করে। গার্গীকে ভানু স্যারের চেম্বারে দেখা যায়। ভানু বলে ভার কাউন্সিল থেকে এই কেসটি নেওয়ার জন্য তাকে নিষেধ করা হয়েছে। এমনকি ভার কাউন্সিলের কোনো অ্যাসোসিয়েট অ্যাডভোকেট এই কেসটি নিতে পারবে না। কোনো উপায় না পেয়ে সে তার ক্যারিয়ারের কথা চিন্তা করে গার্গীকে ফিরিয়ে দেয়। গার্গী অনেকবার অনুরোধ করে, কিন্তু ভানু কোনোভাবেই রিস্ক নিতে চায় না, সে নিষেধ করে দেয়। এমনকি ইন্দ্রাণও তাকে অনেকবার অনুরোধ করছিল, কিন্তু কোনো কাজ হয় না। উপায় না পেয়ে গার্গী বের হয়ে যায়। ইন্দ্রাণ এসে বলে, আপনি আইনি সহায়তা কেন্দ্রে যেতে পারেন, তারা সরকারিভাবে মানুষকে সহায়তা করেন। গার্গী সেখানে গিয়ে দেখে কথা শোনার মতো কোনো পরিবেশই নেই সেখানে। গার্গী আবার ইন্দ্রাণের কাছে চলে আসে। ইন্দ্রাণ বলে, আমার বসই যেখানে নিষেধ করে দিল, আমি আর সেখানে কি বলবো? আমি তো মাত্র সাধারণ অ্যাসিস্ট্যান্ট। যে উকিল অ্যাসোসিয়েশনের নিয়ম মানে না, একমাত্র সেই নিতে পারবে। মনে হয় না এমন কাউকে পাওয়া যাবে। গার্গী বাড়ি ফিরছিল, এমন সময় রাস্তায় পান্নির গার্গীর সাথে দেখা করে আর বলে, চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই, বিয়ে করে ফেলি। আমরা আমাদের লাইফটাকে কেন নষ্ট করব? সাথে তোমার মা আর আকসারাকেও নিয়ে নেব। একজন উকিল রাখলেই হয়। তুমি এখানে থেকে কি করবে বলো? গার্গী বলে, কি বলছো তুমি? সে আমার বাবা, আমার নিজের সুখের জন্য তাকে এইভাবে ফেলে রেখে যেতে পারি না। তোমার বাবা হলে কি করতে? পান্নি বলে, আমার বাবা এমনটা করতে পারতো না। আমার বাবাও আমার কাছে তাই, আমার বাবাও এমনটা করেনি। আমার বাবাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। যদি অপেক্ষা করতে পারো তাহলে করো, না হলে আমি বুঝে নেব। এই বলে গার্গী চলে যায়। বাড়ি ফিরে তার মাকে সব বিষয় খুলে বলে। রাতে টিভিতে খবরে দেখা যায় আহলিয়াই সেই সাংবাদিক যে কিনা গার্গীর বাবার নাম প্রকাশ করেছিল, যার জন্য গার্গীদের এই চাপের মুখে পড়তে হয়েছে। রাতে গার্গীর কাছে ইন্দ্রাণ আসে আর বলে তার ল পড়ার 5 বছর পর তার বাবা মা মারা গেছে। এরপর সে চেন্নাই চলে আসে, কিন্তু কোনো কেসই আজ পর্যন্ত সে পায়নি। ভানুর অ্যাসিস্ট্যান্টের কাজ করে আর পার্ট টাইম ওষুধের দোকানে কাজ করে। আপনি চাইলে আপনার বাবার কেসটি আমি নিতে পারি। অ্যাসোসিয়েশনের ধার আমি ধারি না। গার্গী তাকে প্রস্তুতি নিতে বলে আর পরদিন আসতে বলে। হোক না সে অ্যাসিস্ট্যান্ট, তাও তো একজনকে পাওয়া গেল যে তার বাবার হয়ে কোর্টে দাঁড়াতে পারবে। পরদিন গার্গী স্কুলে গিয়ে জানতে পারে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সমাজের চাপের মুখেই তার চাকরিটা গেছে। কেস শেষ হলে যদি তার বাবা নির্দোষ হয়, আবার সে চাকরিতে জয়েন করতে পারবে। তাকে তার পাওনা টাকা বুঝিয়ে দেওয়া হয়। এইদিকে গার্গীর স্টুডেন্টরাও আসা বন্ধ করে দিয়েছে। পরিবারটির জীবিকা যেন এখন হুমকিতে। মুখ লুকিয়ে তাদের ঘরে বসে থাকতে হচ্ছে। ইন্দ্রাণ তার প্রস্তুতি নিচ্ছে। তারা ব্রহ্মানন্দের সাথে দেখা করতে চায়, কিন্তু বারবারই তাদেরকে তালবাহানা করে তাড়িয়ে দেওয়া হয়। তাদেরকে কখনোই দেখার সুযোগ দেওয়া হয় না। এদিকে ভানু বলে, কি বলবে কোর্টে গিয়ে? 1 মিনিটও টিকতে পারবে না। তোমার কোনো অভিজ্ঞতা আছে? অ্যাসোসিয়েশনের বাইরে গেলে তোমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। ইন্দ্রাণ বলে, স্যার, ধ্বংস হওয়ার মতো আছেই কি আর, দেখা যাক না কি হয়। ইন্দ্রাণ আর গার্গী মিলে তথ্য সংগ্রহ করতে শুরু করে। টাকার জন্য গার্গী তার গহনাও বিক্রি করে ফেলে। এইদিকে মামলা নেওয়ায় ইন্দ্রাণকে নিয়ে বিভিন্ন কথা উঠে। আজ মামলার প্রথম শুনানি। ইন্দ্রাণ কোর্টে যাওয়ার আগে গার্গীর মায়ের কাছে জানতে যাচ্ছিল
গার্গীর বাবা মাঝে মাঝে কেন চাকরি পরিবর্তন করত। গার্গী শুনে বলে, আপনি আমার বাবাকে নিয়েই সন্দেহ করছেন? এটাই আমার কাজ, আমাকে সবভাবে চিন্তা করতে হবে। উইটনেস স্টেটমেন্ট অনেক স্ট্রং, আমাদের কাছে তো কোনো প্রমাণও নেই। এইরকম কেসে বেল পাওয়া অসম্ভব হয়ে যায়। গার্গী রেগে বলে, দয়া করে আপনি চলে যান, অ্যাসিস্ট্যান্টের কাজ করেন, আমি আমারটা দেখে নিব। ইন্দ্রান তাকে বুঝিয়ে বলে, দেখো এইটা আমার প্রথম কেস, তাই সব দিক থেকে আমাকে বুঝে শুনে যেতে হবে, আর কোর্টে তো আমাকেই কথা বলতে হবে। এরপর তারা বের হয়ে যায়। ইন্দ্রান খুবই নার্ভাস, কারণ সে কোনোদিনই আদালতে কথা বলেনি। জাজ জানতে চায় ভিকটিম কোথায়, সে না থাকলে কেস কিভাবে সামনে আগাবো। প্রসিকিউটর জানায় সে অসুস্থ, আর সে ব্রহ্মানন্দকে আইডেন্টিফাই করেছে, রিপোর্টে সব উল্লেখ আছে। সে ইনভেস্টিগেশন অফিসার ভ্যানিসকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে আর ডিটেলস বলতে বলে। ভ্যানিস বলে, প্রথম অপরাধী মুকেশ ঠাকুর ভিকটিমের বাড়িতেই উপরের ফ্ল্যাটে কাজ করত। তার মালিকের একটি কুকুর ছিল। প্রতিদিন বিকেল 5:30টায় মুকেশ কুকুরটিকে নিয়ে বাইরে ঘুরতে যেত। লিফটে পেট অ্যালাউ ছিল না, তাই সে সিঁড়ি দিয়েই যাতায়াত করত। আর ভিকটিম সেই মেয়েটির কুকুর খুব পছন্দ ছিল। মেয়েটি ঠিক 5:30 বাজেই কুকুরটির সাথে খেলতে আসতো। মুকেশের প্রতিদিন 5:30টায় কুকুরকে বের করানো আর ওই মেয়েটির প্রতিদিন খেলা করা যেন দৈনিক রুটিন হয়ে গিয়েছিল। আর মুকেশও লক্ষ্য করে লোকজন সিঁড়ি ব্যবহার খুবই কম করত, আর ভিকটিমও তার বাবাকে না বলে এইখানে আসতো। মুকেশ এই কথাটা তার বন্ধুদের জানায়, যারা আশেপাশেই কাজ করত। তারা এই সুযোগকে ব্যবহার করতে চায়। পরের দিন 5:30টায় যখন ওই মেয়েটি কুকুরের সাথে খেলতে আসে, তখন প্ল্যান মতো তারা ওই মেয়েটিকে বেহুশ করে তারা গ্যাং রেপ করে। হঠাৎ কিছু একটা পড়ার সাউন্ড পেয়ে তারা পালিয়ে যায়। পরবর্তীতে তার বাবার কমপ্লেন পেয়ে তাকে সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়, তার টেস্ট করানো হয়। ততক্ষণে মুকেশ আর বাকি 3জন পালিয়ে যায়। আমরা একটি তথ্যের উপরে ভিত্তি করে তাদের উড়িষ্যা থেকে গ্রেফতার করি, তাদের এখানে এনে ডিএনএ স্যাম্পল ম্যাচ করাই এবং রেজাল্ট পজিটিভ আসে। কিন্তু ভিকটিম অসুস্থ ছিল বলে, যেহেতু 9 বছরের বাচ্চা, তাই আমরা তার সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করি। তার বাবার পারমিশন নিয়ে আমরা ওই 4 জনকে আইডেন্টিফাই করাই। ভিকটিম ওই 4 জনকে আইডেন্টিফাই করার পর তার বাবার কানে কিছু বলে। এরপর আমরা জানতে পারি এখানে আরও একজন জড়িত ছিল। আমরা আবার ইনভেস্টিগেশন শুরু করি। তারপর আমরা জানতে পারি ঘটনার সাক্ষী ব্রহ্মানন্দ ভিকটিমকে ওই দিন তার ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল। মেয়েটির দাদি জানায় তখন 6:30 বাজে। 4 জন আওয়াজ শুনে যখন পালিয়ে গিয়েছিল তখন মাত্র 6টা বাজে। এই আধা ঘন্টা সাক্ষী ব্রহ্মানন্দী ভিকটিমের সাথে ছিল। আমরা 5 জনকে আবার আইডেন্টিফাই করাই, তখন মেয়েটি ব্রহ্মানন্দকেও আইডেন্টিফাই করে। সব শুনে প্রসিকিউটর বলে, দ্বিতীয়বার ভিকটিম ব্রহ্মানন্দকে আইডেন্টিফাই করে, তার মানে কেস ক্লিয়ার। এখানে যুক্তিতর্কের কিছুই নেই। আমি তার সর্বোচ্চ সাজা দাবি করি। আদালত ইন্দ্রানকে রি-এক্সামিনি করবে কিনা জানতে চায়। ইন্দ্রান কোনো ক্লু পাচ্ছিল না, কি বলবে। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, ঘটনা ঘটার 16 ঘন্টা পর কেন সে ভেনিস বলে, নিয়ম অনুসারে আমরা 5 জনকে নিয়ে আসি। 4 জনকে আইডেন্টিফাই করার সময় ভিকটিম নর্মাল ছিল, আর 5ম ব্যক্তিকে দেখার পর ভিকটিম বেহুশ হয়ে পড়ে। ভিকটিমের বাবা জানায় তার মেয়ে সকাল থেকে ঔষধ নেয়নি। আমি দ্রুত ওষুধের নাম জেনে ড্রাইভারকে আনতে বলি, কিন্তু ভাগ্য ভালো ড্রাইভারের কাছে ওই ওষুধটি ছিল। আমরা ভিকটিমের বাবাকে ওষুধটি দেখিয়ে কনফার্ম করি, আর দেরি না করে তাড়াতাড়ি ভিকটিমকে ওষুধটি দেই। কিছুক্ষণ পর সে স্বাভাবিক হয়ে এরপর সে ব্রহ্মানন্দকে আইডেন্টিফাই করে। সব কথাই রিপোর্টে লেখা রয়েছে, কিন্তু ইন্দ্রান পড়েনি, তাই আদালত তাকে পড়ে দেখার সময় দেয়। সম্পূর্ণ রিপোর্ট পড়ে ইন্দ্রান ভ্যানিসকে প্রশ্ন করে, আপনার ড্রাইভারের বয়স কত, আর সে কত বছর যাবৎ এই মেডিসিন নিচ্ছে। ভ্যানিস জানায় 45 বছর।
আর সে 1 বছর যাবৎ এই মেডিসিনটি নিচ্ছে তার স্ট্রেসের জন্য। ইন্দ্রান আরও জিজ্ঞেস করে, যেই ওষুধটি নিয়ে ড্রাইভারকে দেখিয়েছিলেন তার ডোজ কত ছিল? ভ্যানিস তার ডোজ বলতে পারে না, কারণ সে খেয়াল করেনি। ইন্দ্রান জাজকে বলে, যে মেডিসিন একজন 45 বছরের লোক নিচ্ছে তা কখনো এক 9 বছরের বাচ্চা নিতে পারে না। এটি বিপজ্জনক, এমনকি ভিকটিমের মৃত্যু পর্যন্ত হতে পারে। একজন বিশেষজ্ঞ নিউরোলজিস্ট সার্জনকে আদালতে আনা হয় আর ওষুধটি তার হাতে দেয়। সে বলে, যে কোনো পরিস্থিতিতেই এই অ্যাডাল্ট ডোজ বাচ্চাকে দেয়া যাবে না। ওভারডোজ হলে তার কনফিউশন তৈরি হতে পারে, কোনো ডিসিশন নিতে ভুল হতে পারে, এমনকি ডোজ বেশি হলে সে মারাও যেতে পারে। তার মানে ইন্দ্রান বলে, এই অ্যাডাল্ট ডোজ দেওয়ার কারণেই সেই রিয়াকশনেই হয়তো ভিকটিম কনফিউজড হয়ে যায় আর ব্রহ্মানন্দকে আইডেন্টিফাই করে। তাই এটিতে বোঝা যাচ্ছে না যে ভিকটিম অপরাধী। প্রসিকিউটর রেগে যায়, সে এইগুলো মানতে নারাজ। এরপর কোর্ট সাময়িক সময়ের জন্য বিরতি হয়। বিরতির সময় ইন্দ্রান বাইরে এসে গার্গীকে জানায় আপাতত সবকিছু পজিটিভ। অ্যাডাল্ট ডোজ দেওয়ার কারণে ওই বাচ্চা হয়তো ভুল করেছিল। বিরতির পর জাজ পুলিশের এই গাফলতির জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় আর ইন্দ্রানকে গভীরভাবে ইনভেস্টিগেশন করার জন্য 7 দিনের সময় দেয়। আর ভিকটিম আবার 5 জনকে আদালতে এনে আইডেন্টিফাই করার জন্য নির্দেশ দিয়ে দেয়। পুলিশ ব্রহ্মানন্দকে নিয়ে যাচ্ছিল। গার্গী কথা বলতে চাইলে তারা নিষেধ করে। তখন জাজ যাচ্ছিল, জাজকে জানালে বলে, তুমি এখানে দেখা করতে পারবে না, কাস্টডিতে যাও, পারমিশন নিয়ে দেখা করতে পারবে। গার্গী জানায় তার পারমিশন নিয়ে গেলেও পুলিশ তাদের দেখা করতে দিচ্ছে না। তখন জাজ ভ্যানিসকে ডেকে বলে, তুমি নাকি তাদেরকে দেখা করতে দিচ্ছ না, তুমি এমনিতেই কেসে সমস্যা করে রেখেছ। আমি ইচ্ছা করলে কিন্তু কেসটি সিআইডিকে দিয়ে দিতে পারি। এই দিকে মিডিয়া এসে তাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে। তখন গার্গী এসে বলে, তার বাবা দোষী কিনা তা আদালত দেখবে। তার 2টি মেয়ে আছে, আমি তার মেয়ে হয়ে তার জন্য লড়াই করছি। দয়া করে আদালতের রায়ের পূর্বে সমাজে তাকে দোষী বানাবেন না। আপনাদের সাথে এমন হলে কি করতেন আপনারা? এখানে আবার গার্গীর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে ম্যাথ টিচার গার্গীকে কালি আনতে ভিতরে পাঠায়। এরপর ঘরে গিয়ে গার্গীর কাছে যাওয়ার চেষ্টা করে। তার উদ্দেশ্য খারাপ বুঝে গার্গী দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কমিশনার ভ্যানিসকে ডেকে কেসটি অন্য অফিসারকে হ্যান্ডওভার করতে বলে, কারণ ভ্যানিস রিপোর্টে মেডিসিনের কথা উল্লেখ করায় পুলিশের দিকে আঙুল উঠেছে। কমিশনার বলে, এখন ওই মেয়ের বাবা যদি নিষেধ করে দেয়, ওই দিন ওই ওষুধটি সে কনফার্ম করেনি, আর তার মেয়ে যদি আইডেন্টিফাই না করতে পারে, ভ্যানিস আরেকটি সুযোগ চায়। মেয়ের বাবার সাথে কথা বলে সে সব কিছু ম্যানেজ করে নেবে। কমিশনার ভ্যানিসকে শেষবারের মতো একটি সুযোগ দেয়। এদিকে ইন্দ্রান আর গার্গী ব্রহ্মানন্দের সাথে দেখা করতে যায়। গার্গী তার বাবাকে এই অবস্থায় দেখে সহ্য করতে পারে না, পাশে লুকিয়ে পড়ে। ব্রহ্মানন্দ বলে, তুমি ভেবো না, তোমার বাবা ঠিক আছে। আমার আকসারা আর দোসা আলী কেমন আছে? ইন্দ্রান জানায় গার্গীর চাকরি চলে গেছে, আকসারা আর স্কুলে যায় না এবং দোসার আটা কিনতেও এখন আর কেউ বাড়িতে আসে না, আর বাড়ির সব গ্লাসগুলো ভেঙে গেছে। এই হলো আপনার সংসারের বর্তমান পরিস্থিতি। কোর্টে আমাদের মাত্র 7 দিনের সময় দিয়েছে। আপনি যদি আমাদের বলেন ওই দিন কি হয়েছিল, তাহলে কেসের অনেক উপকার হবে। ওই দিন আমি সিঁড়ি দিয়ে নামার সময় আমি বাচ্চার এই অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তাই করেছিলাম যা একজন বাবা করত। আমি তাকে তুলে তাদের ফ্ল্যাটে নিয়ে যাই। তারপর মেয়ের বাবা কুন্দাবাকে তার এক ডক্টর বন্ধু বলেছিল, লোকে কি ভাবলো বিষয় না ধরে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে, এখন তার মেডিকেল কেয়ার লাগবে। ব্রহ্মানন্দ বলছিল, জি স্যার, ওকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া উচিত। কিন্তু সামাজিক সব কথা চিন্তা করে কুন্দাবা সবাইকে যেতে বলে। ব্রহ্মানন্দ জানায় সে 8টার দিকে ওই বাসা থেকে বের হয়ে এসেছিল আর 6:30টার দিকে ওই বাচ্চাকে ওই ফ্ল্যাটে দিয়ে এসেছিল। ইমরান বলে, বাচ্চাকে ফ্ল্যাটে নেওয়ার সময় আপনাকে কেউ দেখেনি? ব্রহ্মানন্দ বলে, ওই দিন আমি একাই ছিলাম, মেয়েটির ফ্ল্যাটও পাশে ছিল, তাই কেউ দেখেনি। আর সবাই লিফট ব্যবহার করে, কেউ সিঁড়ি ব্যবহার করে না। ইমরান বলে, আপনার তো 6টায় অফিস শেষ হয়,
আপনি তো প্রতিদিন বাড়ি চলে যান, ওই দিন কি করছিলেন একা? ওই দিন সেন্ড্রাকে দেখতে আসার কথা ছিল, তাই সেন্ড্রার বাবা ছুটি নিয়েছিল, তাই আমাকে ওই দিন নাইট শিফট করতে হচ্ছিল। গার্গী তখন পাশ থেকে বলছিল, কেমন প্রশ্ন করছেন আপনি? ইন্দ্রাণ বলছিল, আমাকে আমার কাজ করতে দিন, আপনার জন্য আমাকে সে সব কিছু খুলে বলতে পারছে না, আপনি বাইরে যান। গার্গী বলে সে আর কিছু বলবে না। ইন্দ্রাণ জানতে চায়, 14ই নভেম্বর সন্ধ্যা 6টা থেকে 6:30 পর্যন্ত আপনি কি করছিলেন? ব্রহ্মানন্দ বলে, আমার ডিউটি সন্ধ্যা 6টায় শেষ হয়ে যায়, এরপর ইচ্ছা করে বাড়ি ফিরে যাই। তারা বাজার আনা এইটা ওইটা করানো সারাদিন চাকরের মতো খাটায়, ঠিক মতো খেতেও পারি না। কি করব বলুন? 6টা বাজতে বাজতে শরীর আর চলতে চায় না। আর আমার দুটি মেয়ে আছে, তাই আমার যখন নাইট শিফট করতেই হতো, তাই আমি লিফট রুমে রাখা একটু মদ খেয়ে নেই, কারণ পরবর্তী শিফট শুরু হতে সময় ছিল কিছুটা। অবশ্য গার্গীর আমার মদ খাওয়াটা পছন্দ নয়। ইন্দ্রাণ বলে, ইনকোয়ারির সময় এই কথা জানাননি কেন? ব্রহ্মানন্দ বলে, আমি ওই সময় বাচ্চাকে বাঁচাতে গিয়েছিলাম, তাই আমার এই অবস্থা, আর মদ পানের কথা জানালে আমাকে কি করতো? ইন্দ্রাণ বলে, আমরা চেষ্টা করছি দ্রুত আপনাকে বের করার জন্য। ব্রহ্মানন্দ বলে, তাতে কি হবে? বাচ্চাকে যতবার জিজ্ঞেস করবেন সে আমাকেই দেখাবে, কারণ জ্ঞান ফেরার পর সে আমাকেই দেখেছে। সময় শেষ হয়ে যায়। ব্রহ্মানন্দ চলে যাচ্ছিল। গার্গী তখন পিছন থেকে তার বাবাকে দেখছিল। বাড়ি ফিরে ইন্দ্রাণ বলে, তার মানে দাঁড়ায় ওই দিন 6টা থেকে 6:30টার মধ্যে কেউ তো ওখানে ছিল। যতক্ষণ তাকে না পাই কেসটি পোস্টপোন করতে হবে। তারা ওই বিল্ডিং এ যায় বিভিন্ন তথ্য নিতে, কিন্তু তাদের ঢুকতে দেয় না। বিল্ডিং এর কাজের লোকদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করে, এমনকি ওই অ্যাপার্টমেন্টের সেক্রেটারির সাথেও কথা বলে, জানতে চায় কেউ বাসা ছেড়ে চলে গেছে কিনা, কিন্তু কোনো জায়গাতেই কোনো তথ্য পাওয়া যায় না। অপরদিকে ভ্যানিস কুন্দাবার সাথে দেখা করে আর বলে, ভেবেছিলাম আমি সিক্রেটলি সবকিছু শেষ করতে পারবো। কুন্দাবা বলে, বাদ দাও তোমার সিক্রেট, তোমাদের জন্য এখন পুরো দুনিয়া জানে, তোমাদের জন্যই আমি চুপচাপ বসে আছি। তোমাদের এইগুলো ল না থাকলে আমি এতদিনে টুকরো টুকরো করে ভাসিয়ে দিতাম। তুমি জানো না আমার ভিতরে কি কাজ করছে। ভ্যানিস বলে, আমারও একটি মেয়ে আছে, আমি এই কষ্ট বুঝি। আগেরবার আমার ভুল ছিল, আমি হেরে গেছি, বিশ্বাস করুন, আর একটি সুযোগ দিন, আর এমন হবে না। তারপর আপনার যা করার করতে পারেন। কুন্দাবার সাথে কথা বলে ভ্যানিস কমিশনারকে জানায় সে রাজি, 7 তারিখ আমরা ভিকটিমকে হাজির করতে পারবো। এইখানে আবার গার্গীর ছোটবেলা দেখানো হয়, যেখানে তার ম্যাথ টিচার গার্গীকে পড়াতে তার বাড়িতে আসে। গার্গীর মা কাজে বাইরে চলে যায়। সুযোগ পেয়ে ম্যাথ টিচার গার্গীকে পাশে এসে বসতে বলে। এরপর গার্গী তার পাশে বসতেই তার শরীরে হাত দিতে শুরু করে। ব্রহ্মানন্দ এসে টিচারকে মেরে তাকে বের করে দেয়। গার্গীকে বলে, তুই ভয় পাস না, তুই কার মেয়ে জানিস না? এই সকল লোককে ভয় পাস? যখনই ভয় পাবি তখনই বাবার কথা মনে করবি, তাহলে মনে সাহস পাবি। অপরদিকে কোনো জায়গায় গিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি, বাকি আছে শুধু একটি জায়গা। গার্গী সাহস করে সেই বাড়িতে আবার যায় আর কুন্দাবার সাথে দেখা করে। ইন্দ্রাণ অনেক ভয় পাচ্ছিল। গার্গী 2 মিনিটের জন্য মেয়েটির সাথে কথা বলতে চায়। তার ধারণা সে হয়তো ভালোভাবে চিনতে পারেনি। কুন্দাবা বলে, ওর অনেক ছোটবেলায় মা মারা যায়, ওর সমস্যা হলে আমার বুকে চলে আসতো। ওই 5 জনকে কেটে টুকরো টুকরো করা উচিত। আমার মেয়ে রাত ভোর ব্যথায় চিৎকার করে, দরজা খুলে দেখতে গেলে ভয়ে চিৎকার করে। আমাকে এখন বাবা মনে করে না, একজন পুরুষ ভাবে সে। আমাকেও ভয় পায়। অনেক স্বপ্ন দেখতাম বড় হয়ে হয়তো আপনার মতো হবে, কিন্তু আর হলো। আপনি 2 মিনিট চেয়েছেন, আপনাকে 10 মিনিট সময় দিলাম, যান, যা জানতে চান জেনে নিন। গার্গী যাচ্ছিল, তখন কুন্দাবার ভাই এসে মারতে মারতে তাদের বের করে দেয়। তারা চলে আসে। গার্গী ইন্দ্রাণকে বলে, গতবারও আপনি সময় বাড়িয়ে নিয়েছিলেন, দেখুন না এখনো একটু সময় বাড়ানো যায় কিনা। ইন্দ্রাণ গার্গীকে নামিয়ে বাড়ি ফিরে যায়। ইন্দ্রাণ কুন্দাবার কথাগুলো ভিডিও করে নিয়ে এসেছে আর রাতে বসে শুনছিল। কুন্দাবা বলছিল, কোনো বাচ্চার সাথে যেন এমন না হয়। আমি কালকে থাকবো আর তোমার বাবাকেও আইডেন্টিফাই করতে সাহায্য করব, দেখে নিও তুমি। পরদিন ইমরান কুন্দাবার ভিডিও আদালতে পেশ করার অনুমতি চায়। ইন্দ্রাণ বলে, কুন্দাবার কথায় প্রমাণ পাওয়া যায় সে ব্রহ্মানন্দকে দোষী হিসেবে ভেবে নিয়েছে। ব্রহ্মানন্দকে আইডেন্টিফাই করতে কুন্দাবা তার মেয়েকে সাহায্য করেছে, তার মানে ভিকটিম নিজে নয়। জাজ আবার ভিডিওটি দেখে
আর বলে আগামীকাল 12টায় প্যারেড হবে আর ওই মেয়ের বাবা সেখানে থাকতে পারবে না। কথা মতো পরের দিন মেয়েটিকে নিয়ে আসা হয়। ব্রহ্মানন্দকে দেখেই মেয়েটি আবার অসুস্থ হয়ে পড়ে। মেয়েটির চিৎকার শুনে কুন্দাবা কোর্টে ঢুকে পড়ে। কারোর কোনো কথা না শুনেই মেয়েকে কোলে নিয়ে চলে যায়। ইন্দ্রাণ বলে ব্রহ্মানন্দের বিরুদ্ধে প্যারেড আইডেন্টিফিকেশনই একমাত্র প্রমাণ ছিল, আর সেটা কিভাবে হয়েছিল সেটা বোঝাই যাচ্ছে। ভিকটিম তার বাবাকে ছাড়া আইডেন্টিফাই করতে পারে না, তাও প্রমাণ হয়েছে। আমার ক্লায়েন্ট 60 বছরের বৃদ্ধ, তার 2টি মেয়ে আছে। প্রেস আর মিডিয়া তাদের জনজীবন দুর্বিষহ করে তুলেছে, তাই ইন্দ্রাণ তার বেলের দাবি করে। জজ বলে ভিকটিম আইডেন্টিফাই করেনি তো কি হয়েছে, এতে প্রমাণ হয় না সে নিরপরাধ। জজ তাকে কন্ডিশনে বেল দেয় আর বলে পরবর্তী প্যারেডে যদি মেয়েটি তাকে আইডেন্টিফাই করে ফেলে তাকে জেলে পাঠানো হবে আর বেল ক্যান্সেল হবে। সব নিয়ম সেরে ব্রহ্মানন্দকে নিয়ে বাড়ি চলে আসে। এইদিকে খবর পেয়ে কুন্দাবা এসে তার বাড়ির সামনে এসে বসে থাকে আর একটি চাপাটি নিয়ে ব্রহ্মানন্দকে মারতে সামনে এগিয়ে আসে। তখনই আকসারা বাড়ি ফিরে আসে। কুন্দাবার হাতে চাপাটি দেখে ভয়ে ভয়ে এগিয়ে আসে। আকসারাকে দেখে তার মেয়ের কথা মনে পড়ে আর চিন্তা করে যার ঘরে এমন একটি মেয়ে আছে সে এমন কাজ করতে পারে না, তাদের হয়তোবা ভুল হচ্ছে। কুন্দাবা চলে যায়। এইদিকে আহলিয়া জাজকে আটকে রাস্তায় ইন্টারভিউ নিচ্ছে। জাজ বলে তার মানে আপনারা এইভাবেই ওই পরিবারকে টর্চার করছেন? এই কেসের তো এখনো রায়ই হয়নি, তাদের পরিস্থিতির জন্য আপনিই দায়ী। আহলিয়া তার ভুল বুঝতে পারে। রাতে সেন্ড্রার বাবা আসে দেখা করতে। অনেকদিন 2 বন্ধু একসাথে হয়ে অনেক কথা বলছিল। সেন্ড্রার বাবা চলে যাচ্ছিল। গার্গী তার কাছে জানতে চায় বাবা কোন ব্র্যান্ডের মদ খায়। আসলে সে অনেক ঝামেলা পোহাচ্ছে, তো তাতে যদি তার একটু রিল্যাক্স হয়। কিছুক্ষণ পর সেন্ড্রার বাবা ফিরে আসে। অনেকদিন পর তো অল্প খেয়েই আমি শুয়ে দিয়েছি, কপাল ভালো তোমার মতো একটা মেয়ে আছে তার। গার্গী বলে বাবার সাথে আছে এটাই অনেক। সেন্ড্রাকে জিজ্ঞেস করে দেখুন, সেও এই কথাই বলবে। সেন্ড্রার বাবা বলে তার হবে না, গত সপ্তাহেই ক্লাসমেটের সাথে পালিয়ে বিয়ে করেছে। গার্গী বলে আপনি তো ওর জন্য ছেলে দেখেছিলেন, আমি যাকে ঠিক করেছিলাম সে ব্যাংকে জব করত। তারা সেন্ড্রাকে দেখতেও আসে, কিন্তু সেন্ড্রা বলে সে নাকি অন্য কাউকে ভালোবাসে। সবার সামনে আমার মাথা হিট করে দেয়। ওকে ওই দিন মারধর করেছিলাম, এর জন্য ওই দিন অনেক মদও খেয়েছিলাম। আপনি ওকে বুঝিয়ে বলতে পারতেন। সেন্ড্রার বাবা বলে তোমার বাবাও তাই বলেছিল নেশার ঘোর না কাটা পর্যন্ত অ্যাপার্টমেন্টে থেকে আরাম করতে, তাই আমি লিফট রুমেই শুয়ে পড়ি। গার্গী তখনই চিন্তা করতে থাকে ইন্দ্রাণকে নিয়ে। যেদিন তারা দেখা করতে গিয়েছিল সেদিন নাকি সেন্ড্রাকে দেখতে এসেছিল, তাই সে ওই দিন কোথাও যায়নি। আজ এই কথা বলছে। গার্গীর তখন খটকা লাগে। পরদিন গার্গী ইন্দ্রাণকে আর তার বাবা সবাই থানায় যায় সাইন করতে। ব্রহ্মানন্দ সাইন করার পর গার্গীকে সাইন করতে বলে। গার্গীর গতকাল রাতের কথা মনে পড়ে। সেন্ড্রার বাবার কথা শুনে গার্গী পুলিশকে ফোন দিচ্ছিল। সেন্ড্রার বাবা অনুরোধ করে তার কথা শুনতে। ওই দিন তোমার বাবাই আমাকে ডেকেছিল, তাই অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় সে ওই মেয়েটিকে পড়ে থাকতে দেখে। দ্রুত ব্রহ্মানন্দকে জানায়। ব্রহ্মানন্দ জানায় কাউকে কিছু বলতে হবে না। তারপর ওই বাচ্চাকেই ব্রহ্মানন্দ ঘরে নিয়ে গিয়েছিল, যা করার সেই করেছিল। এরপর গার্গী সাইন না করে ব্রহ্মানন্দকে জিজ্ঞেস করে আপনি ওই দিন 6টা থেকে 6:30 পর্যন্ত কি করছিলেন? আমি লিফট রুমে মদ খাচ্ছিলাম। ব্যানিস আসে, সবাইকে বের করে দেয়, শুধু ব্রহ্মানন্দকে রাখে। একজন তহসিলদারকে নিয়ে জাজ আসে। এরপর গার্গী ওই মেয়েটাকে নিয়ে আসে। ব্রহ্মানন্দ জানতে চায় গার্গী এইসব কি? গতকালকে রাতে ইন্দ্রাণকে নিয়ে সেই মেয়েটির বাড়ি গিয়েছিল গার্গী। মেয়েটির কাছে ব্রহ্মানন্দের ছবি দেখিয়ে বলে ভালো করে দেখে বলো তো এই ছিল কিনা, তুমি ভুল করছিলে। মেয়েটি তখন বলে উনি ছিল, কেন আমাকে বিরক্ত করছো? আমি তো অনেক আগেই তার কথা বলেছি। এখানে দেখা যায় ওই দিন ব্রহ্মানন্দ সিঁড়ি দিয়ে নেমে মেয়েটির কাছে গিয়ে তাকে রেপ করে। গার্গী কান্না করতে থাকে, তার বাবাই কিনা শেষ পর্যন্ত এই কাজটি করলো। গার্গী কাকে বাঁচাতে যাচ্ছে? সবার সামনে মেয়েটিকে গার্গী বলে তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। 5 নম্বর অপরাধীকে দেখাতে বলে গার্গী। মেয়েটি ব্রহ্মানন্দকে দেখায়। ব্রহ্মানন্দ গার্গীকে বলে আমাকে ক্ষমা করে দিও মা। জাজ ব্রহ্মানন্দকে গ্রেফতার করতে বলে। গতকাল সব জানার পর গার্গী তার বাবাকে ধরিয়ে দেয়। সে অন্যায়ের সাথে কোনো আপোষ করেনি। কেমন লেগেছে আপনাদের এই গল্পটি? অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো এক্সপ্লেনেশনে। সবাই ভালো থাকবেন।